আসসালামু আলাইকুম বন্ধুরা। ১৯তম শিক্ষক নিবন্ধনধারীদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা জানেন যে ১৯তম শিক্ষক নিবন্ধনের জন্য প্রিলির জন্য কিন্তু এই শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস বইটি থেকে আমি আপনাদেরকে সাজেশন দাগিয়ে দেওয়ার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দাগিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো আজকে থাকছে এই পর্বটি আজকে হচ্ছে আমি বিরাম চিহ্ন থেকে আপনাদেরকে দাগিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো বন্ধুরা, এর আগে কিন্তু ভাষা রীতি থেকে আমি আপনাদেরকে দাগিয়ে দিয়েছি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। তো আজকে থাকবে হচ্ছে বিরাম চিহ্নের ব্যবহার। বিরাম চিহ্নের ব্যবহারের পর আমরা হচ্ছে বাগধারায় যাব। বাগধারা যেগুলো গুরুত্বপূর্ণ বাগধারা একদম আসার মতো, সেগুলো আমি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দাগিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করি। শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখনো অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই ১৯তম শিক্ষক নিবন্ধনের প্রিলি, লিখিত ও প্রাইমারি, বিসিএস সহ সকল অধিদপ্তরের পরীক্ষার মানে সাজেশন গুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আজকে হচ্ছে বিরাম চিহ্নের ব্যবহার কলেজ পর্যায়ে। আমি সবগুলো পর্যায়ে আজকে কিন্তু বিরাম চিহ্নের একদিনই শেষ করে দিব। যে কটা পর্যায়ে আছে কলেজ পর্যায়ে, স্কুল পর্যায়ে এবং স্কুল পর্যায়ে দুইয়ের সবগুলো প্রশ্ন সহ এমসিকিউ টেস্টটাও কিন্তু আমি আপনাদেরকে আজকে শেষ করে দিব। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন যারা স্টুডেন্ট রয়েছেন। তো দেখুন, প্রথমে আমি যে প্রশ্নটি আপনাদের জন্য রেখেছি সেটি হচ্ছে যে কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন বিরাম চিহ্ন বসে। কমার চেয়ে যখন বেশি বিরতির প্রয়োজন হবে তখন কিন্তু আমরা সেমিকোলন ব্যবহার করি। এই যে সেমিকোলন চিহ্নটাও আপনারা দেখে রাখবেন, সবগুলো চিহ্ন দেখে রাখবেন, চিনে রাখবেন। এরপরে দেখুন ২ নম্বর, এই পাশে নাই, এই পাশে আমি দিয়েছি। দেখুন প্রশ্ন একটি, সেটি হলো যে আহ বাক্যে কোন চিহ্নটি থাকলে থামার প্রয়োজন নেই। বাক্যে কোন চিহ্নটি থাকলে থামার প্রয়োজন নেই, এটি হবে হাইফেন। হাইফেন থাকলে কিন্তু থামার প্রয়োজন নেই। আর হাইফেনটা চিহ্নটা কেমন, একটা হচ্ছে মাইনাসের মতো, মাইনাসের চেয়ে বিয়োগের চেয়ে ছোট। হ্যাঁ, এটি হচ্ছে হাইফেন, এটা মনে রাখবেন। এরপরে দেখুন নেক্সট যে প্রশ্নটা আছে সেটি হলো বাক্যে বিস্ময় সূচক, এই যে বিস্ময় সূচক চিহ্ন থাকলে কতক্ষণ মানে থামতে হয়। বাক্যে যদি বিস্ময় সূচক চিহ্ন থাকে তাহলে আমাদেরকে কিন্তু ১ সেকেন্ড থামতে হয়। দাড়িতেও কিন্তু ১ সেকেন্ড থামতে হয়। এই জিনিসগুলো দেখে রাখবেন, বিস্ময় সূচক এবং দাড়ি দুটাতেই কিন্তু ১ সেকেন্ডের বিরতির প্রয়োজন হয়। এরপরে দেখুন উদ্ধৃতির চিহ্ন কোথায় বসে। উদ্ধৃতি চিহ্ন কোথায় বসে, এটি কিন্তু সংলাপ, উদ্ধৃতি চিহ্ন সংলাপের ক্ষেত্রে বসে। নেক্সট যে কোশ্চেনটা দেখুন, বাক্যে সেমিকোলন, এই যে সেমিকোলন, সেমিকোলন থাকলে কতক্ষণ থামতে হয়। বাক্যে যদি সেমিকোলন থাকে তাহলে আমাদেরকে কমার চেয়ে বেশি থামতে হয়। সেক্ষেত্রে আমাদের এক বলার দ্বিগুণ হবে, এটা যে এক বলার দ্বিগুণ সময়, এক বলার দ্বিগুণ সময় আমাদেরকে থামতে হয়। আবার এরপরে যে প্রশ্নটা আছে দেখুন যে কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন। প্রান্তিক মানে শেষে, একদম বাক্যটা শেষ হয়ে গেল, শেষে কোন বিরাম চিহ্নগুলো বসে। এই দাড়ি বসে, এরপর হচ্ছে যেমন হচ্ছে আপনার মানে বিস্ময় সূচক যে চিহ্ন আছে, এই বিস্ময় সূচক চিহ্ন বসে, দাড়ি বসে। এগুলো কিন্তু আমাদের হচ্ছে বাক্যের শেষে বসে। দাড়ি, বিস্ময় সূচক চিহ্ন এবং প্রশ্নবোধক চিহ্ন, এগুলো হচ্ছে প্রান্তিক বিরাম চিহ্ন। তো এখানে আছে দাড়িটা, তো আমাদের উত্তর হবে এখানে দাড়ি। এরপরে নেক্সট যে কোশ্চেনটি সেটি হলো দেখুন যে কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন নয়। মানে কোনটা প্রান্তিক বিরাম চিহ্ন নয়। আমরা জানলাম যে প্রান্তিক বিরাম চিহ্ন হচ্ছে দাড়ি, এরপর হচ্ছে আপনার হচ্ছে বিস্ময় সূচক যে চিহ্নটা আছে সেটি, এবং হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। তো এখানে দেখুন যে দাড়ি আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে এবং বিস্ময় সূচক চিহ্নটাও কিন্তু এখানে আছে। তার মানে ক্লোন, এখানে হবে এটি ক্লোন। ক্লোন কিন্তু শেষে বসে না, বাক্যের শেষ হয়ে যাওয়ার পরে কখনো ক্লোন বসে না। তার মানে এটা হবে যে ক্লোন। কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন নয়, ক্লোন। এই পাশে আর নাই, এই পাশে দেখুন যেটি আমি দাগাইছি সেটি হলো যে দুটি পদের সংযোগ স্থলে কি বসে। দুটি পদের সংযোগ স্থলে কি বসে, এটি হবে হচ্ছে যে দুটো পদের সংযোগ স্থলে কিন্তু আমরা হাইফেন কে ব্যবহার করি। যেটি আমি বললাম যে বিয়োগের যে একটু ছোট হবে, বিয়োগের মতো যে টানটা, এটি হচ্ছে কিন্তু হাইফেন। তার মানে দুটো পদের মাঝে কিন্তু এটা হাইফেনটা আমরা ব্যবহার করে থাকি। নেক্সট যে প্রশ্নটা আছে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই স্কুল পর্যায় থেকে এখানে, সেটি হলো আপনারা একটু খেয়াল করুন স্ক্রিনে। বাংলা ভাষার জ্যোতি বা ছেদ চিহ্ন মোট কয়টি। বাংলা ভাষার জ্যোতি বা ছেদ চিহ্ন মোট কিন্তু হচ্ছে ১২টি। তো এটা মনে রাখবেন, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাক্যে সম্বোধনের পর কোন চিহ্ন বসে। সম্বোধনের পর অবশ্যই কমা ব্যবহার করি আমরা, তো এইটা হবে কিন্তু কমা।
সম্বোধন পদের পরে যে চিহ্নটি ব্যবহৃত হয় তার নাম কি? এটা হবে কি? কমা। সম্বোধন পদের পর সবসময় কিন্তু কমা ব্যবহার করতে হয়। এরপরে দেখুন যে বাড়ি বা রাস্তার নামের বাড়ি বা রাস্তার নম্বরের পর নিচের কোন চিহ্নটি বসে? বাড়ি এবং হচ্ছে রাস্তার নম্বর এবং তারিখ এগুলোর পরে কিন্তু আমরা জানি যে কমা কিন্তু ব্যবহার হয়। তার মানে এটি কিন্তু উত্তর হবে হচ্ছে কমা। নেক্সট যে প্রশ্নটা দেখুন যে কোন বিরাম চিহ্নের বিরতিকাল নেই, মানে কোন বিরাম চিহ্নের ক্ষেত্রে মানে দাঁড়াতে হবে না, মানে থামতে হবে না, সেটি বোঝাচ্ছে। তার মানে কোন বিরাম চিহ্নের চিহ্নটা থাকলে আমাদেরকে থামতে হবে না, এখানে হাইফেন, থামার কোনো প্রয়োজন নেই হাইফেনের ক্ষেত্রে, এটা আমরা সবাই জানি এবং এটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবং হচ্ছে যে বাড়ি বা রাস্তার নম্বরের পর এটিও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং তারিখের পর কি বসে সেটিও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, সম্বোধন পদের পর কোন চিহ্ন বসে, এই কয়েকটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো বন্ধুরা দেখুন এরপরে যেটি রয়েছে সেটি হলো যে এর পাশে দেখুন যে তারিখ লিখতে কোন জ্যোতি চিহ্নের ব্যবহার হয়, যে দেখুন প্রশ্নটা চলে আসছে যে তারিখ লিখতে কিন্তু ব্যবহার হবে হচ্ছে কমা। এরপরে দেখুন নিচে যে বাংলা ভাষায় জ্যোতি চিহ্নের প্রচলন করেন কে? এটি হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দেখুন এই যে প্রশ্নটা, বাংলা ভাষার জ্যোতি চিহ্নের প্রচলন করেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এরপর উদ্ধৃতির চিহ্ন কত প্রকার? উদ্ধৃতি চিহ্ন কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে একক বা সিঙ্গেল উদ্ধৃতি চিহ্ন, আরেকটা হচ্ছে ডাবল উদ্ধৃতি চিহ্ন বা দুই বা ডাবল উদ্ধৃতি চিহ্ন, যেটাকে আমরা হচ্ছে ইনভার্টেড কমা বলি ইংরেজিতে। যখন আমরা ন্যারেশন করতে যাই, বক্তার বক্তব্যটাকে সরাসরি যখন আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু সে বাক্যটাকে আমরা কি করি, এই ডাবল উদ্ধৃতি চিহ্ন দ্বারা কিন্তু আমরা আবদ্ধ করি, সেটাই হচ্ছে কিন্তু উদ্ধৃতি চিহ্ন। তো এই উদ্ধৃতি চিহ্ন হচ্ছে আপনারা সিঙ্গেল আছে, মানে একটা যে আপনার কমার উপরে যে দেয়, মানে কমার মতো যে উপরে দেয়া হয়, যে দেখুন এরকম, যেমন এটি হচ্ছে সিঙ্গেল, এই যে এই পাশে থাকবে আবার এই পাশেও থাকবে। তো এরকম হচ্ছে, এটা বলতেছে যে উদ্ধৃতি চিহ্নটা কত প্রকার, তাহলে দুই প্রকার। এরপরে এই পাশে আর প্রশ্ন নাই, আমরা পরবর্তী নেক্সট প্রশ্নটা দেখব, সেটি হচ্ছে যে দেখুন এখানে স্কুল পর্যায়ে দুই আসছিল, এটা দেখুন যে কোন অংশ বাদ দিতে চাইলে কোন চিহ্ন বসবে। যদি কোনো অংশ বাদ দিতে চাই সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু ত্রিবিন্দু বসবে। এরপর হাইফেন কোথায় বসে, হাইফেন কোথায় বসে আপনারা নিজেরা কিন্তু করার চেষ্টা করুন। হাইফেন কোথায় বসে? হাইফেন বসে হচ্ছে যে আমি বললাম দুইটা পদের সংযোগস্থল বা দুইটা শব্দের সংযোগস্থল। তার মানে এখানে দেওয়া আছে বাক্যের হবে না, শব্দের, এই যে দুই শব্দের সংযোগ দেখাতে কিন্তু হাইফেন ব্যবহার হয়। এরপর বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয়? বিরাম চিহ্ন ব্যবহৃত হয় বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য, বাক্যের অর্থকে স্পষ্ট করার জন্য বিরাম চিহ্নের ব্যবহার আমরা করে থাকি। এই পাশে আর কোনো প্রশ্ন আমি আপনাদেরকে দেই নাই, এই পাশে শুধু দুইটা দিয়েছি। দেখুন একটা প্রশ্ন হচ্ছে প্রথমটা যে সমাজবদ্ধ পদগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য কোন চিহ্ন বসে? সমাজবদ্ধ যে পদগুলো রয়েছে সেই পদগুলোকে যদি আমরা বিচ্ছিন্ন করে দেখাই, আলাদাভাবে করে দেখাতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে অবশ্যই এখানে হাইফেনকে ব্যবহার করতে হবে। অবশ্যই আমরা কিন্তু হাইফেন ব্যবহার করব। সমাজবদ্ধ যখন আমরা পদটাকে বিচ্ছিন্ন বা যখন আলাদা করে আমরা দেখাতে যাব, সেক্ষেত্রে অবশ্যই আমরা কিন্তু এখানে হাইফেন ব্যবহার করব মাঝখানে। তো এরপরে দেখুন নিচের যে প্রশ্নটা আমি আপনাদের জন্য রেখেছি সেটি হচ্ছে যে বাক্যের কোন জ্যোতি চিহ্নের প্রয়োগে থামার প্রয়োজন নেই, যেটি আমি বারবার বলতেছি হাইফেন। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাক্যে কোন জ্যোতি চিহ্নের প্রয়োগ, জ্যোতি চিহ্নের পর বা প্রয়োগে থামার প্রয়োজন নেই, সেটি হবে হচ্ছে কিন্তু হাইফেন। এরপরে আমরা হচ্ছে এমসিকিউ টেস্ট আজকে শেষ করে দিব। দেখুন আমরা এমসিকিউ টেস্টে এইভাবে আমি উত্তরগুলো ঢেকে রাখলাম, আপনারা হচ্ছে নিজেরা এখান থেকে কিন্তু করার চেষ্টা করবেন। আগেই আমি কিন্তু তাড়াতাড়ি বলবো প্রশ্নগুলো। দেখুন যে লেখার সময় বিশ্রামের জন্য আমরা যে চিহ্নগুলো ব্যবহার করে থাকি সেগুলোকে কি বলে? লেখার সময় আমরা বিশ্রামের জন্য যে চিহ্নগুলো ব্যবহার করে থাকি সেগুলোকে কিন্তু বিরাম চিহ্ন বলে। এরপর দেখুন বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয়? বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয়? বিরাম চিহ্নটা ব্যবহার হয় বাক্যের অর্থ স্পষ্টীকরণের জন্য। তো আপনারা কিন্তু রিভিশন দিবেন, আপনারা আমার আগেই বলে ফেলার চেষ্টা করবেন নিজে। এরপরে দেখুন বাংলা ভাষার জ্যোতি চিহ্নের প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বাংলা ভাষা জ্যোতি চিহ্নের ব্যবহার করেন। এরপরে দেখুন বাংলা ভাষার জ্যোতি বা সেচ চিহ্ন মোট কয়টি? 12টি। বাংলা ভাষার জ্যোতি বা সেচ চিহ্ন মোট হচ্ছে 12টি। এরপরে এপাশে রয়েছে দেখুন যে প্রশ্নটা, সেটা হলো যে বিরাম চিহ্ন ব্যবহৃত হয় না, বিরাম চিহ্ন ব্যবহৃত হয় না, বক্তার মেজাজ স্পষ্ট করতে বিরাম চিহ্ন ব্যবহৃত হয় না। কমা কোথায় বসে? কমা আমরা করলাম সম্বোধন পদের পরে কমা বসে। তো এটা উল্টাই দিতে পারে এভাবে কিন্তু, যে কমা কোথায় বসে অথবা সম্বোধন পদের পর কোন চিহ্ন বসে। তার মানে সম্বোধন পদের পর, এখানে ঘুরাই দিছে, বাক্যের সম্বোধন পদ থাকলে তারপরে যে চিহ্ন বসে, যে এখানে দেখুন আবার ঘুরাই দিছে, এখানে দিছে সম্বোধন পদের পর
কোন চিহ্ন বসে, আর এখানে বসে কমা কোথায় বসে, তার মানে এটা হচ্ছে কি কমা। এরপরে দেখুন তারিখ লিখতে কোন জ্যোতি চিহ্নের ব্যবহার হয়, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারিখ লিখতে কিন্তু আমাদের অবশ্যই কমার ব্যবহার হবে। বাড়ি বা রাস্তার নামের পরে, বাড়ি বা রাস্তার নম্বর হবে এটা, বা রাস্তার নাম বা নম্বর, পরে কোন জ্যোতি চিহ্নটা বসবে, অবশ্যই কিন্তু এখানে কমা ব্যবহার করতে হবে। নিচের কোনটিতে বিরাম চিহ্ন যথাযথভাবে ব্যবহার হয়নি? বিরাম চিহ্ন এখানে যথাযথভাবে ব্যবহার হয়নি। এই যে দেখুন যে এটা হচ্ছে জেলা, জেলার নামের পরে দিয়েছে কমা, এটা কিন্তু হচ্ছে ভুল, তার মানে এটা যথাযথভাবে ব্যবহার হয়নি। এটা ঠিক আছে ডিসেম্বর মাস, এরপর হচ্ছে তারিখ, এরপর হচ্ছে কমা, এরপর হচ্ছে কিন্তু সাল, এটা ঠিক আছে, এই ভুল 2 নম্বরটাই হবে। এরপর হচ্ছে আমরা নেক্সট যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা দেখব যে একাধিক স্বাধীন বাক্যে একটি বাক্যে লিখতে সেগুলোর মাঝে কোন চিহ্ন বসে? একাধিক স্বাধীন বাক্যকে যখন আমরা একটি বাক্যে আমরা লিখতে যাব, সেক্ষেত্রে কোন চিহ্নটা বসবে? সেমিকোলন আমরা কিন্তু সেক্ষেত্রে বসাবো। এরপরে দেখুন যে বাক্যে কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে আমাদেরকে সেমিকোলন বসাতে হবে। এরপরে দেখুন একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয়? একটা অপূর্ণ বাক্য, খণ্ড বাক্য, মানে খণ্ড বাক্যের পর বা পূর্ণ বাক্যের পর যে বাক্যটা সম্পূর্ণ হয়নি, সেই বাক্যটার পরে যদি অন্য আরেকটা বাক্যের অবতারণার প্রয়োজন হয় বা লিখতে হয়, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ক্লোন ব্যবহার করব। ক্লোন এখন কোনটা দেখুন, কোনটি ক্লোন? ক্লোন কোনটি? একটা হচ্ছে সেমিক্লোন আর একটা হচ্ছে ক্লোন। ক্লোন কোনটা? যে দেখুন এখানে গ নম্বরটা কিন্তু ক্লোন, গ নম্বরটা এখানে ক্লোন, ভালোভাবে দেখুন, এই যে গ নম্বর এটা ক্লোন, এটাকে বলা হয়, এই চিহ্নটাকে বলা হয় কিন্তু ক্লোন। ভালোভাবে দেখে রাখুন। উপরে থাকবে হচ্ছে ফুল স্টপ, নিচেও থাকবে ফুল স্টপ, এটা হলো ক্লোন। আর সেমিক্লোন, সেমিক্লোন হচ্ছে উপরে ফুল স্টপ নিচে থাকবে কমা, উপরে ফুল স্টপ নিচে থাকবে কমা, এটা হচ্ছে সেমিক্লোন। ক্লোন হচ্ছে উপর নিচে কিন্তু ফুল স্টপ থাকবে, সেটা হচ্ছে ক্লোন, মনে রাখবেন, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখুন যে কোন বিরাম চিহ্নে বিরাম নিতে হয় না, মানে কোন বিরাম চিহ্নে থামতে হয় না। এক কথায় আমরা আগেই পড়লাম, সেটা হচ্ছে হাইফেনের মধ্যে কিন্তু আমাদেরকে থামতে হয় না, এবং এই প্রশ্নটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। বাংলা বাক্যের শেষে ব্যবহৃত হয় এমন বিরাম চিহ্নের সংখ্যা 3টি হবে, কারণ বাংলা বাক্যের শেষে ব্যবহার হয় 3টা। কি কি? যেমন হচ্ছে দাড়ি ব্যবহার হয়, এরপর হচ্ছে প্রশ্নবোধক চিহ্নটা ব্যবহার হয়, এবং হচ্ছে বিস্ময় সূচক চিহ্ন ব্যবহার হয়। এই 3টাই কিন্তু বাংলা বাক্যের শেষে ব্যবহার হয়। তো বন্ধুরা আজকের মানে ভিডিওটি কিন্তু এ পর্যন্তই। আজকে আমি আপনাদেরকে বিরাম চিহ্ন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দাগিয়ে দেওয়ার চেষ্টা করলাম, এবং নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বাগধারা থেকে আপনাদেরকে দাগানোর চেষ্টা করবে। এইখান থেকে বাগধারা থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আসার মতো 19তম শিক্ষক নিবন্ধনে, সেই গুরুত্বপূর্ণ বাগধারাগুলো আপনাদেরকে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ দাগিয়ে দেওয়ার চেষ্টা করবো। যারা 19তম শিক্ষক নিবন্ধনের জন্য প্রস্তুতি নিচ্ছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।